নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি অবরোধ নিষেধ। দিগন্ত রয়েছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৭৪-৭৪-এর প্রথমাংশ। সেদিন রাত ১:৩০টার দিকে কামরুল মরে গেল। দরুন সাহেব ওদেরকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। এমপির কানে তিনজনের অবস্থার খবর দেননি। জয় ঘুমে অচেতন, তার ফোন বাজছে। অন্তু দ্রুত ফোনটা সাইলেন্ট করলো যাতে ঘুম না ভাঙে। আস্তে আস্তে জয়ের পাশ থেকে উঠে বারান্দায় গিয়ে কল রিসিভ করে চুপ করে রইল। দরুন সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন, হারামজাদা, তোর বউ এবার তোর জানের কাল হবে। মরবি তুই, নিশ্চিত জেনে রাখ বেটা। আর তুই মরলে তোর খয়রাতে আমি চড়াম চড়াম করে ঢোল বাজাবো। অত দরুন সাহেবের কণ্ঠ চিনে ধীর আওয়াজে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ও মুসিবতের বেটি, তুমি ধরছো কল? তোমার পতি কই? কি হয়েছে স্যার? দরুন সাহেব দীর্ঘশ্বাস টেনে খুব রিল্যাক্সে বললেন, কি হয়নি তা জিজ্ঞাসা করো। যা হয়েছে এত বলার এনার্জি নেই। সকালে কোর্টে আছে, এনার্জি লস করতে পারবো না। আমার আন্দাজ বলছে ওদের তিনজনের কেউ একজন জাহান্নামে পৌঁছে গেছে। দরুন সাহেব অন্তুর বিচক্ষণতার প্রশংসা ছেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। এবার একটু ভয়ও পাও মেয়ে, পথ সহজ না। তুমি ওদের কাল হতে গিয়ে তোমার নিজের কাল হবে। তোমাকে বাঁচাবে কে? আমি তো বলিনি সহজ স্যার। শিকার করতে গেলে জঙ্গলের ডালপালায় চামড়া ছিঁড়ে গিয়ে ভয় পেয়ে চলতে হয়, কখনো বা শিকারের বিষদাঁত সহ্য করতে হয়, কিন্তু তা বলে তীরের নাক নড়চড় করতে নেই। দরুন সাহেব বলেন, তুমি কি দক্ষ শিকারী? না স্যার, আমি শিকারী নই, আমি হলাম শিকার, পরে সুযোগ সন্ধানী। তোমার বলির পাঠা কই? ঘুমাচ্ছে। আপনার কাছে দুটো কথা জানার ছিল। আমার হাতে এখন একটা সিগারেট, শেষের দিকে। যতক্ষণ ওটা আনবে ততক্ষণ তোমার কথা বলার সুযোগ পাবে। আর আমি তোমার মতো শুভাকাঙ্ক্ষী নই, মনে রেখো। অন্তু মলিন হাসলো, মাথা ঘুরে উঠল। বারান্দার মেঝেতে হেলান দিয়ে অন্তু বসে পড়ল। আপনি শুধু বাচ্চাগুলোকে মুক্তি করতে আমায় একটু সহায়তা করবেন স্যার? ও শুধু এইটুকুই? বেশি আশা রেখো না যে জয় আমির অথবা হামজার আঘাত করে তুমি আমার কাছে একটু সাহায্য পাবে। উল্টো বলি হতে পারো, কারণ আমি তোমার শুভাকাঙ্ক্ষী নই। মুরসালিন মোহনের সাথে কথা হয়েছে তো আপনার? জয় আজকাল ভুল বেশি করেছে, আগে করতো না। সেদিন আমাকে মুরসালিনের কাছে একা ফেলে চলে এলো। আমি কি ওকে সতর্ক করব তোমার থেকে দূরে থাকতে? অন্তু হাসলো। করতে পারেন, মানলে ওর ভালো, না মানলে কি আর করার, সেটা সম্ভাবনা বেশি। দীর্ঘশ্বাস ফেলল দরুন সাহেব। যা করবে তাড়াতাড়ি, তোমার মরণের ঘন্টা বাজবে। আমি সে অপেক্ষায়। যুবতী বয়সে মরে যাবে তুমি, খুব আফসোসের ব্যাপার। যতদিন হামজানে ফিরেছে মিথ্যা আমি বলবো এমপির কাছে। তারপর? জয় ঘুমের মধ্যে কেসে উঠল। অন্তু সজাগ হলো। কল কেটে ভাবে নাম্বার তুলে কল করলো। কলটা রিসিভ করলেন রাবেয়া। নাক পরিষ্কার করে সালাম দিয়ে বললেন, কে? ঘুমাওনি? অন্তু। ভালো আছো আম্মু? রাবেয়া ভারী নিঃশ্বাস শোনা গেল। বেশ কয়েকটা শ্বাস অন্তুকে দেখেননি। ওপর হচ্ছে আশা কান্নাগুলো লুকিয়ে নিতে খুব বেগ পেতে হলো ওনার। অন্তু জানে রাবেয়া জায়নামাজে বসা। তাহাজ্জুদের নামাজ ফিরিয়ে চোখ মুছে কল রিসিভ করেছেন। রাবেয়া কেমন করে যেন জিজ্ঞাসা করলেন, বেঁচে আছিস তো অন্তু? অন্তু হাসে, চোখ যেন জ্বলে উঠল তার। জানালার গ্রিল ধরে ভেদ করা আকাশের দিকে তাকায়। অন্তুরা কাঁদে না, আমজাদ সাহেব নিষেধ করে গেছেন। তাই অন্তু নিজেকে সামলায়। আমি মরবো না আম্মু, আমি মরবো না। রাবেয়া কথা বলতে পারছিলেন না। কাঁদলে অন্তু রেগে যেতে পারে, তাই কিছুক্ষণ নিঃশব্দে ফুফিয়ে বললেন, জয়ের কাছে ফোনটা ধরিয়ে দে তো অন্তু, একটু কথা বলবো। কি কথা বলবে? ওর সাথে আমার বোঝাপড়া আছে। ওর সাহস কত হয়েছে রে? ওর না মা নাই, ওর কি কলজেটাও নাই? তোরে কেমন রাখছে? ওরে জিগাইতাম, ওরে বলতাম 23 বছর আগে একটা মেয়ে জন্মাইছিলাম আমি। ওরে বলতাম আমি একটা ছেলে জন্মাইছিলাম। ওই দুইটার খোঁজ আছে ওর কাছে, একটু দে ওর কাছে। অন্তু ডাকে, আম্মু। রাবেয়া কথা বলতে পারেন না। অন্তু কিছু বলতে চায়, জিপার আগা থেকে গিলে ফেলে। কথাটা আম্মুকে জানাতে তার ছটফটানি লেগে থাকে, কিন্তু বলা হলো না। অন্তু শক্ত করে ঢোক গিলে নিজেকে সামলায়, প্রসঙ্গ বদলায়। ভাবির এখন কি অবস্থা আম্মু? সামনের মাসের দিকে তারিখ দিছে ডাক্তার। তুই আসবি না অন্তু? দেখতে আসবি না? অন্তু নিশ্চুপ, তা নিয়ন্ত্রণ করতে পারলো না। টুপটুপ করে কয়েক ফোঁটা পানি পড়লো কোলের ওপর। আস্তে করে বলল, আসবো আম্মু, ভাবির ডেলিভারি ডেটের আগেই আসবো। আমি না আসলে হয়? শেষে বিড়বিড় করে অন্তু,
বেঁচে থাকলে আসবো আম্মু, বেঁচে থাকলে আসবো। রাবেয়া ডাকলেন, অন্তু। অন্তু বুকের ভেতর ধুক করে উঠল। এই ডাকটা সাধারণ ডাক ছিল না, মাতৃত্বের ডাক। এই ডাকে মায়েরা ছেলেদের কাছে নিজেকে তুলে ধরেন। রাবেয়া তো ছেলেটা নেই। অন্তু রাবেয়ার হাত দুটো ধরে বলেছিল শেষবার, অন্তু, তাদেরকে সব ফিরিয়ে দেব, ভবিষ্যৎটা কাঁধে নেব। সেই দাবিতে রাবেয়া ডাকলেন, আজ অন্তুকে। তোর ভাবির বাড়ির লোকজন আমার আর তোর ভাবিরে আর বইতে পারতেছে না অন্তু। আমি বাড়ি যাইতে চাইলে নিয়ে যাবি অন্তু? আমি আর এখানে থাকবো না। চোখ বুঝলেই তোর আব্বু আসে, আমার বাড়ি যাইতে বলে, তুই আমারে নিয়ে যা অন্তু। বড় অবুঝ আবদার রাবেয়ার। অন্তু চোখের সামনে দেখলো বেয়ার বাড়ির সকল রাবেয়ার অবহেলিত জীবনটা। ছেলে নেই, স্বামী নেই, ঘরদোর পরের। রাবেয়া মাসের পর মাস, দিনের পর দিন কাটাচ্ছে। এর দায় কার? বাকি রাতটা বারান্দায় বসে আব্বুর সাথে কথা বলে কাটালে অন্তু। ভোরের আলো আধো আধো ফোটার সময় রুমে ফেললো। তোলার মূলক ভালো লাগছে শরীর। গরমের ভোর। জয় অভ্যাসবশত উপর হয়ে শোয়া। খালি পিঠটা দেখা যায়, তাতে ট্যাটুর মতো ছোপ আছে অসংখ্য এবড়ো খেবড়ো দাগ। লুঙ্গিটা উঠে গেছে হাতুর অনেকটা ওপরে। কালো কুচকুচে পশমে ভরা ঠ্যাঙের ওপর একদলা ধরা মাংস নেই। গর্তের মতো দেবে আছে লম্বা ক্ষত, বাহুতে দাগ। কোথাও বা মাংস ঠেলে উঠেছে, ক্ষত ভরাট হয়ে গেছে কোথাও। কালশিটে পড়ে আছে খাবড়া ধরা মারের ছাপ। দেখে মনে হয় এখনও রক্ত জমাটবদ্ধ হয়ে চামড়ার নিচে জমে আছে। যখন তখন টিউমার ও ক্যান্সারের হওয়াটাই স্বাভাবিক। গোসল দিয়ে এসে অন্তু নামাজে বসলো। মোনাজাতে মালিকের কাছে হাত তুলতে হু হু করে কেঁদে ফেললো আছে। সে বহুদিন রবের কাছে কাঁদেনি। নিজের কাঙ্ক্ষিত হাত দুটো রবের কাছে তুলে ধরলো অন্তু। বড় লজ্জা লাগছিল। সে হাতে সে প্রাণ নিয়েছে, যে হাতে সে আইনের কলম ধরতে চেয়েছিল। অপরাধীর শাস্তি দেবার হক কি অন্তুর আছে? সেটা কি খুন নয়? খুন ফুসকি আর কুফরির গুনাহ কি আল্লাহ পাক ক্ষমা করেন? তার আর জয় হামজার মধ্যে পার্থক্য কি রইল? জীবন তাকে কোন পথে পরিচালিত করেছে? তুলি নামাজে বসেছিল। তরুর মৃত্যুর পর সে নিথর হয়ে গেছে। কোয়েলের সাথে আচরণ খারাপ হয়ে গেছে। রুম থেকে বের হয় না। অন্তু প্রতিবেলা খাবার না দিয়ে গেলে না খেয়েই চলে। কোয়েলের যাবতীয় যত্ন রিমিই করে। রিমি কোয়েলের মা হয়ে গেছে। অন্তু গিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। তুলি সালাম ফিরিয়ে বলল, তুমি গিয়ে আরাম করো গে, রান্না আমি করে নেব আজ। অন্তু কিছুক্ষণ তুলির সুশ্রী মুখখানা দেখি বলল, এভাবে কতদিন? কিভাবে আরমিন? যার জীবনে আচমকা দুঃখ আসে সে না হয় আবার দুঃখ কাটিয়ে সুখ পাবার আশা রাখতে পারে, কিন্তু যার জন্মই দুঃখের খাতিরে সে কেন বৃথা আশা রাখবে সুখের? এটা আমার অবৈধ বাপের বাড়ি বলে তোমরা কি তাড়িয়ে দেবে আমায়? অন্তু বিছানা ছেড়ে তুলির গা ঘেঁষে মেঝেতে বসে পড়ল। তুলির একখানা হাত নিজের হাতের মুঠোয় ধরে বলল, আপনার অবৈধ বাপের বাড়ি? আমি কে এ বাড়ির? আমার কি পরিচয় আছে? হিসেবে তুমি এ বাড়ির বউ, এটা জয়েরও বাড়ি, এ কথা বলবেন না। অন্তু হাসল। আপনার আমার নিজেদের করে একটা সংসার হলেও পারত, কিন্তু নারী হিসেবে আল্লাহ বোধ হয় আমাদেরকে পছন্দই হয়নি। তুলি অন্তুর দিকে তাকায়। তুমি জয়কে ছেড়ে দেবে আরমিন? আপনার কথা শুনি। কোয়েলকে কিভাবে মানুষ করবেন ভাবছেন? তুমি নিয়ে যাও। অন্তু তাকায়। তুলি বলল, আমি সত্যি বলছি আরমিন, ওকে আমার আর ভালো লাগে না। আমার আর ওর দুনিয়ায় কিচ্ছু ভালো লাগে না। আমি কে? আমি কেন? আমি কি? এই প্রশ্ন আমাকে পাগল করে তোলে। তোমার কাছে আছে এই প্রশ্নের উত্তর? আপনি একজন নারী, আপনি একজন মা। এত বড় দুটো শক্তিশালী পরিচয় থাকতেও এই সংলোপ কেন? তুলি তাচ্ছিল্য করে আসে। আমি অবৈধ সন্তান, আমি ধর্ষিতা, আমি বিধবা, আমি আশ্রিতা, আরও নাও বড় বড় পরিচয়। এগুলো বলবে না কেন? আমি যে দুটো বলেছি সেগুলো এক পাল্লায় রাখুন আর এগুলো এক পাল্লায় রাখুন, দেখবেন এই পাল্লার ভার অসীম ছাড়িয়েছে। তুমি মেয়ে, রোজ রোজ আমায় মিছে সান্ত্বনা দিতে আসো। নিজের কথা ভাবো একটু। আপনি কোয়েল ও নিজের একটা ব্যবস্থা ভাবুন। এখানে দিন ফুরিয়েছে, এসেছে আপনাদেরও। তুলি যেন চমকে উঠল। কেন? তোমরা কি সত্যি আমাদের ছেড়ে বের করে দেবে? অন্তু শক্ত করে তুলির হাতখানা নিজের মুঠোর আড়ালে নিয়ে, কেউ আপনাকে বের করবে না, বরং কেউ থাকবে না আপনাদের এখানে আশ্রয় দেওয়ার জন্য। কোথায় যাবে? কি বলছো তুমি? কি করছো তোমরা? আমরা কারা জানি না, কিন্তু ধরুন এই বাড়িটা ভাঙার জন্য একজন দিনমজুর দরকার। আমি সেই দিনমজুর। তুলি একটু
আঁতকে উঠল, বিস্ময়ে হতভম্ব হলো, প্রায় কিছু উচ্চারণ করতে পারলো না। অন্তু বলল, আমি আপনার কাছে আজ থেকে কিছু চাইতে এসেছি যা আপনার মন ভাঙতে পারে, মায়া বাঁধতে পারে, কিন্তু আজ আপনি আমায় ফিরিয়ে দিতে পারবেন না। কি চাইতে এসেছো আরমিন? ভয় পাবেন না, আবেগ আপনাকে ভয় পেতে বলবে, কিন্তু বাস্তবতার কাছে আবেগ একমুঠো ছাই। আপনি যে মুখে হামজাকে ছোট থেকে ভাই বলে রেখে এসেছেন, সেই মুখে আপনি তার বিরুদ্ধে সাক্ষী দেবেন। তুলি যেন কেড়ে বসলো। কি বলছো তুমি? বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে হয়। আপনার সন্তানের পিতাকে সে ভাই হিসেবে মেরে হয়তো ভালোই করেছে, কিন্তু সে আরও অনেক সন্তানের জন্য নরকের দেবতা, যার জন্য আপনার স্বামীর মৃত্যু হবে তার হাঁটু ভেঙে পড়ার প্রথম ধাপ। বোনের মুখে ভাইয়ের বিরুদ্ধে নিজের স্বামীর হত্যাকাণ্ডের সাক্ষী বড় কার্যকর। তুলি ভাষাহীন চোখে চেয়ে রইল। অন্তু বাম হাতের মুঠোয় রাখা চাবি নিয়ে তুলিকে নিয়ে একবার বড় ঘরে গেল। তুলির বমি উঠে এলো, চোখ ফুরে আসে সেখানকার দৃশ্য দেখে। বস্তার মতো নিথর পড়ে আছে কয়েকটা ছোট ছোট দেহ, তার মাঝে রক্তাক্ত কয়েকটা যুবক ফজরের আজান আদায় করছে। সেখান থেকে বেরিয়ে অন্তু শুধু একটাই কথা বলল, ওদের মায়ের কোল ভরিয়ে দিতে আপনার একটা সাক্ষী আমার চাই। এরপর আমি এই লড়াইয়ে আমি বাঁচতে পারি তো আপনার ভারটুকু আমারই। অন্তু রিমির ঘরে আর গেল না। সে জানে রিমি এখনও নিস্তেজ শরীরে বিছানায় পড়ে নীরবে কাঁদছে। অন্তুর চোখে বড় বেঁধে সেই দৃশ্য। রিমি এই বয়সে একজন সরল বিশ্বস্ত বান্ধবী কেন? বাথরুমে যদি 10টা লুঙ্গিও জমতো, তা কখনো নিজের হাতে ধুয়ে দেয় না জয়। দরকার পড়লে নতুন কিনে এনে পড়ে। 4টা লুঙ্গি জমেছিল, অন্তু সেগুলো ধুয়ে ছাদে গিয়ে মেরে দিয়ে এলো। একটু ভালো মতো দেখলো বাড়ির গোটা আশপাশটা। পাহারা নেহাত কম বসায়নি হামজা। বেলা একটু বাড়লে একসাথে দুটো বমির ওষুধ খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকলো। 1 কাপ সুন্দর করে চা বানিয়ে নিয়ে গিয়ে জয়কে ডাকলো। বেলা 9টা বাজে। উঠবে না নাকি? পানিটা ঢেলে দেবো গায়ে? জয় গালি ছাড়ার মধ্যেই জন্যই বোধহয় চোখ খুলে দেখছিল, কিন্তু গাড়ি এলো না মুখে। কিন্তু চুল আঁচড়াচ্ছে, কোমর সমান চুল, খুব সামান্য কোঁকড়ানো, দেখতে আরও বেশি সুন্দর লাগে। অন্তু এক পর্যায়ে চুলটা পিঠ থেকে তুলে সামনে আগলে নিয়ে আঁচড়াতে লাগলো। হাতের চিকন চুড়িখানা চিকচিক করে উঠল অন্তুর। বেরিয়ে এলো গলার চেইনটা। যে চোখ বুঝে ফেলে এই পর্যায়ে। জয়ের কাছে মনে হয় এটা অপার্থিব এক সকাল বলে। এই সকালে মায়ে যদি জয়ামির পড়ে, দোষটা একটু জয়ামিরে নয়, কিন্তু ধ্বংসাত্মক ক্ষতিটা জয়ামিরই। এই মায়ের প্রশ্নেও তার জন্য সর্বোচ্চ ক্ষতিকর। দুর্বলতার ঠাইকেই সাধারণত ভাষায় মায়া বলে। জয়ের চোখের পর্দায় ভেসে উঠল, অন্তু যে এই অবস্থায় দাঁড়িয়ে আছে, স্বামী হিসেবে তার এখন কর্তব্য অন্তুর ওই চুলগুলো সরানো, খোলা কাঁধে একটা চুমু খাওয়া। কিন্তু সে যে স্বামী হবার আগে আসামি। যে উঠে দাঁড়িয়ে লুঙ্গি বাঁধে। ঘড়িতে সবে 7:30। তার বউ একটা বাটপাড়ি করেছে, এই শাস্তি কীভাবে দেওয়া যায়? অন্তু সে সময় বলে উঠল, কি খাবেন? তুমি আমাকে জিজ্ঞাসা করছো? আমি বুঝতে পারছিলাম না কি রান্না করা যায়। আপনি যা বলবেন তা শুনলে একটা আইডিয়া পাওয়া যেত। জয় এমন ভাব করে হেঁটে এসে অন্তুকে ধাক্কা মেরে সরিয়ে গা ঘেঁষে আয়নার সামনে দাঁড়ালো, যেন সকাল সকাল ঘুম থেকে উঠেই আয়নার সামনে এলোমেলো চুল ঠিক করতে খুব ব্যস্ত। ঘন ফ্রেঞ্চ কাট চুলগুলো ঝাঁকড়ানো। চুলে হাত বুলাতে বুলাতে বলল, বিরিয়ানি রাঁধো। আর চোখে অন্তুকে দেখলো আয়নার ভেতরে। অন্তু আয়নায় জয়কে লক্ষ্য করে বলল, পছন্দ? জয় এবার অন্তুর দিকে ঘাড় কাত করলো। বলে কি? আমারও পছন্দ। জানি একটুখানি থমকালো, আর একটু গা ঘেঁষে দাঁড়ালো, তাকিয়ে থাকে। কিছু সময় পর হেসে ফেলে অন্তর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, পছন্দ চেঞ্জ করে ফেলো ঘরবালি, নয়তো ভালো মানুষদের সমাজে বদনাম হয়ে যাবে জয়ামিরের পছন্দ মতো একটা জিনিস পছন্দ রাখার দায়ে। তোমার জয়ামির ভালো না। অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসে। তার নামে বদনাম হয়েই এই নাম পেয়েছে। বদনামের ওপর বদনাম দৃশ্যমান হয় না। জয় মাথা নিচু করে হেসে বিড়বিড় করে, আমার নামটাই এক জ্বলন্ত বদনাম। কি বলেন উকিল মহোদয়? আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না, মানে আম্মু করতো। আমি অন্তু সরে দাঁড়ায়। এই সকল মুহূর্তে জয়কে আপাতত বিরহ দিতে তার চাপা আহত মুখখানা বড় প্রশান্তি দেয়। রান্নাবান্না, স্বামীর যত্ন, ঘর সামলানো শেখার বয়সে ওকালতি আর তদন্ত শিখলে তোমার স্বামীর কপাল এমনই হবে সিস্টার। তোমার স্বামীর জন্য দুঃখ পেলাম। অন্তু হেসে ফেলল। জয়ের মনে হলো দেওয়ালে মাথা ঢুকিয়ে হাসপাতালে চলে যেতে। এরকম একখানা অভাবনীয় সকাল পাওয়ার জন্য সে অজ্ঞাত হয়েও ভাবেনি কখনো।
আজ তার সাথে উল্টোপাল্টা ব্যাপার ঘটছে। অন্তু জয়কে 4বার মুদির দোকানে পাঠালো বিভিন্ন মশলাপাতি ইত্যাদি ইত্যাদি আনতে। তার কুকুরগুলোকে রুটি খাওয়াতে একটু দেরি হলো। শেষবার বকতে বকতে দোতলায় উঠলো। 8বার ওঠানামা করতে হয়েছে সিঁড়ি বেয়ে। অন্তু বলল, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে, মাথার ওপর তুলে এক আছাড় মারবো এইবার, কোয়েল রেও তোমারেও। তো আমি কি যাই দুধ নিয়ে আসি? বের হয়ে দেখ, আজ হব। কি আবার শুনি নাই। অন্তু সরল নজরে তাকায়। জয় এই মুহূর্তের জন্য ঘোরে আচ্ছন্ন হয়ে উঠল। অন্তুর এই মারপ্যাচটা খাটছিল খুব জয়ের ওপর। কখনো নমনীয়তা না দেখানো অন্তু হঠাৎই চূড়ান্ত সময়ে কোমলতা প্রদর্শন করায় জয়ের চতুরতাও হতবিহ্বল হয়ে পড়েছিল। আমি আজ ভার্সিটিতে যেতে চাই, আপনার অনুমতি আছে? জয় যেন ভুল শুনল। কিছুক্ষণ অনড় দাঁড়িয়ে থেকে চোখ ফেরালো। আমার অনুমতি চাই তোমার? আপনার অনুমতি থাকলে আমি আজ ভার্সিটিতে যাব। সেমিস্টার শেষের দিকে, অ্যাটেন্ডেন্স থাকা দরকার। জয় ঢোক গিলে একটু সবাই নিয়ে বলল, আমি নামিয়ে দেবো। অন্তু একটু আপত্তি করল না। আপনি কোথায় যাবেন? জেলখানায়। অন্তু মশলা কষানোর চামচ নাড়া দিতে দিতে কষা মশলা ছুঁড়ে এলো অন্তুর বাম গালে। মুখের নরম ত্বক জ্বলে উঠতে অন্তু ছিটকে দাঁড়ায়। জয় যেন উড়ে এসে অন্তুর মুখ টানা অধিকারেই নেয়। ট্যাপ ছেড়ে হাতের মুঠোয় পানি নিয়ে খততে দেয়, কিন্তু মুখে সংবেদনশীলতার ত্বকে ঠিক ফোসকা পড়া দাগের মতো কালো হয়ে এলো। ততক্ষণে মশলা পুড়ে ধোঁয়া উঠে গেল। সেই গন্ধে অন্তুর চোখ মুখ উল্টে এলো। জয় দ্রুত অন্তুর মুখ ও মাথাটা অনিয়ন্ত্রিত হাতেই যেন নিজের চওড়া বুকের সাথে চেপে ধরে রাখে ওভাবেই। জয়ের লম্বা কাষ্ঠ শরীরটার তুলনায় অন্তুর মেয়ে হিসেবে লম্বা হলেও খাটো। একখানা গ্যাস অফ করে অন্তুর চুলে হাত রেখে জয় আলতো চাপে বুকের সাথে অন্তুর মুখটা চেপে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। অন্তুর অস্থির অসুস্থ নিঃশ্বাস জয়ের বুকে ছুঁড়ে পড়ে। আলতো হাতে বারবার অন্তুর চুলে হাত বোলায়। এই জয়কে চেনা যায় না। জয় নিজেও চিনতে ভুল করে এই জয়টাকে। এই জয় আমিরের ধ্বংসের প্রতিনিধি। অন্তু টের পায় জয় হৃদস্পন্দনে আন্দোলন চলছে। দ্রিম দ্রিম করে হৃদক পাটিটা তুলছে, রক্ত বইছে দিয়ে এবার তার চেয়ে দ্রুত ও জোরে আটকে আছে। অন্তু একপাশে হেসে আলতো। এরকম বুকের কাঁপুনি অন্তু টের পেয়েছিল। হাত পা থরথর করে কেঁপেছিল। সেদিন তার ঘরে জয়ের অবৈধ বিচরণ প্রমাণিত হয়েছিল ভরা সমাজে। হৃদয়যন্ত্রের এই উত্তাল তাণ্ডব এরকমই, শুধু শর্ত আলাদা। জয় আস্তে করে জিজ্ঞাসা করে, বমি করবে? বাথরুমে নিয়ে যাব? না, এখন আর বমি পাচ্ছে না। কিন্তু এক প্রকার সূক্ষ্ম অবহেলায় জয়কে সরিয়ে আসে। তারপর জয়ের মুখের দিকে তাকিয়ে সূক্ষ্ম একটা আহত ভাব লক্ষ্য করে। জয় অন্তুর মুখের ছোট্ট ক্ষততে গভীরভাবে একটা চুমু খায়। বেশ কিছুক্ষণ ঠোঁট সরায় না। সামনে একটু জিহ্বার আগাও ছুঁয়ে যায় অন্তুর মিশ্রণ গলায়। জয় যেন শুষে নিশ্চিত চাইছিল অন্তুর গলার সে দাগটাকে। মুখ তুলে আঙ্গুল নেড়ে ঘষে সেখানে শব্দহীন হেসে বলে, এই গালে আমার ঠোঁট যতটা সময় স্থায়ী হবে ততটা সময় এই দাগ, পোড়ার দাগ ওঠে না। তোমার কি এই দাগের ওপর হিংসা করা উচিত ঘরবালি? অন্তু মাথা নাড়ে। আপনি কি পোড়ার দাগ নন আমার জীবনে? আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ড, আমি সে আগুনে পুড়ে কালো কয়লা হওয়া জ্বালানি খড়ি। জয় অন্তুর বাহুটা এতক্ষণ চেপে ধরে নিজের শরীরটাকে অবলম্বনে কুটি হিসাবে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল দুর্বল শরীর। এবার অন্তুকে রান্নাঘরের মেঝেতে বসালো। জয় নিজে মেঝের ওপর ঠেসে বসে আস্তে করে দেওয়ালের সাথে হেলান দিল। মাথাটা এলিয়ে দিল অন্তুর দিকে, ঘাড় কাত করে বলল, আমাকে তুমি অগ্নিকুণ্ড বলো, অথচ আমি উত্তাল সমুদ্র, এবং পানিকে শাসন করা যায় না ঘরবালি। আর না চায় তার গতিবিধি পরিবর্তন করা, বড়জোর তুমি উল্টে তার প্রবাহে ভেসে যাবে, সব হারিয়ে ধ্বংস হয়ে যাবে। তোমার ধ্বংসাবশেষটুকুও ভেসে যাবে নিরুদ্দেশ পানির উন্মত্ত প্রবাহের সাথে। অন্তু ম্লান হেসে সামান্য কাঁধ ঝাঁকায়, মানছি। জয় যেন অবাক হয়ে তাকায়। তার চোখে প্রশ্ন, তুমি আমার কথা মানছো? অন্তুর হাসি কমে আসে। ভাবুক চোখে বাইরের অন্ধকারের দিকে চেয়ে বলল, ধ্বংস হয়ে যাব বলেছেন? তার মানে ধ্বংস হবার এখনো বাকি অনেকটাই? হ্যাঁ। জয় এবার অন্তুর অসুস্থতা মানল না। আর একটু সরে গিয়ে বসলো। একটু চুরুট ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে চোখ মুখ ভরে এক পাজা ধোয়া ফেলে বলল,
আমি হেরে যাব একবার তোমার কাছে, তাতে তুমি পস্তাবে। আপনি হেরে গেলে পস্তাবো? জয়ের ধোয়া গেলে দুই পাশে মাথা নাড়ল। সেই দিন আমার মতো এভাবে হেরে যেতে না পেরে পস্তাবে। অন্তুর চোখে চেয়ে চোখ মারল। হার জিত আফেকিক ঘরওয়ালি, তুমি তো অনার্সের স্টুডেন্ট, আফেকিক কথা বোঝো। বুঝি। জয় একপাশে ঠোঁটে হাসে। দৃশ্যমান পরাজয় কখনো চূড়ান্ত বিজয় কারোর জন্য, এবং জিতে যাওয়াটা হেরে যাওয়ার পথের প্রবেশদ্বার মাত্র। কখনো কখনো জেনে বুঝে হেরে যায় মানুষ। কখনো জানেন, যখন মানুষের সামনে একটা পথ থাকে, বেঁচে থাকলে হেরে যাওয়া, নয়তো তুমি মরে যাও। মৃত্যু আপনার মতো দায়বদ্ধহীন মানুষদের জন্য আমার কিছু দায় আছে? আমি দায়বদ্ধ হলে মেরে ফেলবে? অন্তু শুধু হাসলো, মনে মনে বলল, আমি বলছি, আপনি দায়বদ্ধ হবার পরও মরণ হবে আপনারই একমাত্র মুক্তির পথ। আমি আপনাকে দায়বদ্ধ করে তুলব এবং যে কোনো শর্তে বাঁচিয়ে রাখবো, প্রতিক্ষণে জীবিত করে আবার মেরে ফেলবো। জয় অন্তুকে আর রাত্রিই দিল না। মেঝেতে বসিয়ে রেখে নতুন করে মশলা কষিয়ে রান্না শুরু করলো। পিকনিকে বিরিয়ানি রেঁধে অভিজ্ঞতা হাতছাড়। অন্তু মেঝেতে বসে বসে দেখলো কলায় গামছা ঝুলিয়ে লুঙ্গি পরে একদম পেশাগত বাবুর্চির মতো রান্না করছে জয়। বিরিয়ানির গন্ধ সকাল সকাল দোতলা মেধে উঠল। রাতে রাতে আবার গলা ছেড়ে গান ধরলো। মাইয়ের পেছন ছাইরা দিয়া মন্টো হইয়াছি, পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি, সব কিছু ছাইরা আমি সাধু হইয়াছি। প্রেমে আগুন জ্বালাইছি ও প্রেমে বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী মেরেছি, বাংলা মাল ছাইরা হাতে শরবত নিয়েছি, বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি। ও তো রিমির কাছে গিয়ে বসলো। আপনার বোরকাটা দিন রিমি। রিমি অবাক হলো। আপনি বোরকা পরবেন আরমিন? পরবো। জয় তৈরি হয়ে ওয়ার্কশপে নেমে গিয়েছিল। অনেকগুলো দিন পর গায়ে বোরকা চড়াতে গিয়ে অন্তুর ভেতরে পাগলের বিভ্রম তৈরি হলো। সে দেখলো আব্বু গেটের বাইরে দাঁড়িয়ে আছে। অন্তু হুড়মুড় করে বোরকা পরে দৌড়ে গিয়ে আমার হাতখানা চেপে ধরবে, রাস্তায় বার হবে, ভার্সিটির গেটে নেমে বলবে, ছাতা খোলো, খুব রোদ আব্বু, প্রেশার বাড়বে কিন্তু। আমজাদ সাহেবের গম্ভীর মুখে বলবেন, রোদে ভিটামিন ডি থাকে, প্রেশার বাড়ে কে বলেছে তোকে? একা যাবার চেষ্টা করিস না, আমি আসবো নিতে। আজ বাইরে জয় দাঁড়িয়ে আছে। সেদিন প্রথমবার অন্তু জয়ামিনের জন্য বোরকা পরে তৈরি হতো। জয়ের নজর পড়তেই তার চঞ্চল চোখ দুটো থমকে স্থির হলো। জয় দেখতে পায় এক জুনিয়র বোকা বাঘিনীকে। সে কালো বোরকায় আবৃত, সুন্দর চোখ দুটোর তেজ, ধীর স্থির বেপাত্তা চলন। জয়কে এড়িয়ে চলে যাচ্ছে সমাজবিজ্ঞান বিভাগের দিকে। জয়ের ভেতরের জেদ উঠল। জয় কুটিল হাসে, মেয়েটাকে রোজ ডাকে, জ্বালাতি করার জন্য কত চেষ্টা করে, মিছিমিছে চ্যালেঞ্জ ছোড়ে। এটা তো সেই আর্মি। তার ঘরবালি আসার কথা ছিল না। জয়ের বুকের ভেতর কেমন একটা লাগে। মস্তিষ্কে যে চাপ সে বইছে আজ 3টা দিন, তা একত্র হয়ে জয়কে গলা টিপে ধরে। একবারও জিজ্ঞাসা করে না, বোরকা কেন পড়েছো হঠাৎই? জিব্বা সরে না জয়ের। দুজনেই অনেকটা পথ হেঁটে যেয়েছে আজ। রাস্তার লোককে আলোচনায় বসে যায়। নোংরামি করে ধরা খেয়ে বিয়ে করে বউ সাহেব ভিপি জয় আমিরের। মেয়েটার লজ্জা সরম নেই, আবার পর্দা করে। এসব হলো ভণ্ড। জয় চুপচাপ হেঁটে যায়। দেহটাকে শূন্য লাগে তার। হামজা কেন আসছে না বোঝে পড়া বাকি। এত হিসেব জয় এই সমিতি জীবনে কিভাবে মেলাবে? জয় পরিণীতি এক অপরিচিত পরিণতির পথটা এমন এলোমেলো লাগে কেন আজকাল? রিক্সাওয়ালা জয়কে দেখে দাঁত বার করে হাসলো। তোমার কাছে কইলাম কম ভাড়া নিতাম না মামা, বেশি ভাড়া দেওয়ান লাগবো আমারে। বেশি ভাড়া তোমার শ্যাটার ভেতরে ভরে দেবো আমি একজন বেকার লোক। না জানি তুমি কইবা ভাড়া লাগবো না, ওঠেন একবারে জাহান্নাম পর্যন্ত নামাইয়া দিয়ে আসি। না, তুমি বড় লোকের বেটা, বেশি ভাড়া না দিলে রিক্সা টান দিব না, মানে দিবই না। এই শালা, টাকা কি গাছের ছাল না বেড়ার বাল? দে তোর রিক্সা দে, আমি চালিয়া যাই, বিনামূল্যে দে। লন, আপনারাই জানগা, ন্যায্য ভাড়া না পাইলে আমি চালাইতাম না। জয় রিক্সায় চড়ে বসলো। এবার নেমে পড়লো। না মানে মানিজ্জত এমনই নাই, তারপরে আবার তুই চালা, 2.5 টাকা বেশি দেবনি, চল জায়গা, ওঠো ঘরবালি। অন্তু ভার্সিটির গেট দিয়া ঢোকার পর থেকে যতক্ষণ দেখা গেল জয় একদৃষ্টিতে দেখলো অন্তু শহীদ মিনার চত্বরে পেরিয়ে সমাজবিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম এক সকালে এই মেয়েটিকে এই রূপেই প্রথমবার দেখেছিল সে।
জয় রিক্সায় ঘিরে ধরলো ছাত্রছাত্রী জুনিয়ররা। চোখ ফেরাতে হলো জয়ের। অন্তু সমাজবিজ্ঞান বিভাগে ঢুকে প্রফেসর মনোয়ারা রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিল্ডিং থেকে বেরিয়ে ভার্সিটির পেছনে পথ দিয়ে বেরিয়ে এলো। দাঁড়ালো, গাড়ি আসবে তাকে তুলে নিতে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।